আমন্ত্রণ জানাচ্ছি দীপ্ত রাতের সংবাদে। আপনাদের সঙ্গে এই মুহূর্তে আছে আমি রুবায়েত হাসান। আর শুরুতেই থাকছে প্রধান খবরের শিরোনাম। বিশ্বকাপে নকআউটে জার্মানি প্যারাগুয়ে ম্যাচ রাতে এশিয়ার পাওয়ার হাউস জাপানের বিপক্ষে এই মুহূর্তে লড়ছে ব্রাজিল। হলুদ উন্মাদনা ছুঁয়ে গেছে দেশেও। আমরা চাচ্ছি এবার এক্সামিশনটা আমাদের আল্লাহ কবুল করে নেক। ইনশাআল্লাহ আমরা কাপ ইনশাআল্লাহ নিতে যাচ্ছি। সর্বোচ্চ আশাবাদী আজকে ব্রাজিল জিতবে এবং আমরা রাউন্ড অফ 16 আমরা খেলব। সংশোধনী সহ জাতীয় সংসদে অর্থ বিল 2026 পাস। ব্যক্তি শ্রেণীর করমুক্ত আয়সীমা বেড়ে 4 লাখ টাকা। জমি ফ্ল্যাটের নামজারিতে লাগবে না টিআইএন। আমি 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট এবং এই সংক্রান্ত বিলসমূহ পাশের জন্য এই মহান জাতীয় সংসদের প্রতি আহ্বান জানাচ্ছি। পাবলিক টয়লেটের অভাবে বিব্রত ঢাকাবাসী। প্রতিনিয়তই উন্মুক্ত স্থানেই চলে মলমূত্র ত্যাগ। নজরদারির অভাবে সচলগুলোর অবস্থাও চরম অস্বাস্থ্যকর। এই রাস্তাটা দিয়ে আমি প্রায় যাতায়াত করি, প্রায় দেখি যে এখানে লোকজন প্রস্রাব করে। চলে গেলেন 21 পদকপ্রাপ্ত বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ার। পাপেট ম্যানের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক। আগামীকাল শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন। আবর্জনা ও দুর্গন্ধকে সঙ্গী করেই পাঠদান চলে কুমিল্লার কালীর বাজার ইউনাইটেড পাবলিক স্কুলে। মাঠ দখল করে বসেছে বাজার, সদুত্তর নেই কারো। পচা শাকসবজি ওইগুলোর কারণে, দুর্গন্ধের কারণে আমরা ক্লাস করতে পারতেছি। বাজার হচ্ছে তখন আমাদের স্টুডেন্টদের পড়াশোনায় একটা বিঘ্ন ঘটতেছে। জার্মানির উত্তরাঞ্চলীয় স্টেট শহরে ভয়াবহ গোলাগুলি, নিহত অন্তত 5 জন, আটক 2 সন্দেহভাজন। সতর্ক থেকে জনগণকে চলার পরামর্শ স্থানীয় প্রশাসনের। এবারে পুরো আয়োজন। আর শুরুতেই থাকছে বিআরবি কেবলস নিবেদিত ফিফা ওয়ার্ল্ড কাপ 2026। বিশ্বকাপের নকআউট পর্বে এই মুহূর্তে ব্রাজিল লড়ছে এশিয়ার পাওয়ার হাউস জাপানের বিপক্ষে। সুদূর যুক্তরাষ্ট্রের হিউস্টন স্টেডিয়ামে খেলা চললেও এর উত্তাপ ছুঁয়ে গেছে বাংলাদেশের ফুটবল ভক্তদের মাঝেও। বিভিন্ন স্থানে চলছে বড় পর্দায় খেলা দেখার আয়োজন। এ বিষয়ে জানতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে আমার সঙ্গে এই মুহূর্তে যোগ দিয়েছেন সহকর্মী আলোয়ান খান। আলোয়ান, একটু জানাবেন ম্যাচ নিয়ে ব্রাজিলের সমর্থকরা কি বলছেন? খেলা তো চলছে, আর প্রতিপক্ষ জাপান, তাদের কোনো সমর্থক এই মুহূর্তে সেখানে রয়েছে কিনা? রুবায়েত, যেমনটি বলছিলেন, বর্তমানে জাপান এবং ব্রাজিলের মধ্যকার নকআউট পর্বের ম্যাচটি শুরু হয়ে গেছে। রাত 11টার কিন্তু ম্যাচটি শুরু হয়েছে, এখন খেলা চলছে। আমরা যদি বর্তমান অবস্থাটা বলি, ঢাকা শহরের বিভিন্ন স্থানে কিন্তু জয়েন্ট স্ক্রিনে খেলা দেখাচ্ছে। তারই একটি চিত্র বর্তমানে আমরা যেখানে অবস্থান করছি সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি। সেখানের অবস্থা যদি বলি, টিএসসির যে সামনের মাঠ, সে মাঠে কিন্তু কানায় কানায় ভর্তি ব্রাজিল এবং অন্যান্য দলের সমর্থকরা। আমরা এখানে ব্রাজিল সমর্থকদের সংখ্যায় খুব বেশি দেখতে পাচ্ছি। এবং তাদের কথা যদি বলি, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনের যে খোলা টিএসসির সামনের যে খোলা জায়গা তা না, রাজু ভাস্কর্য থেকে শুরু করে অন্যান্য যে এরিয়া, পুরো জায়গায় কিন্তু হলুদ জার্সিওয়ালাদের যে সংখ্যা, প্রচুর সমর্থক আমরা দেখতে পাচ্ছি। এবং ব্রাজিল সমর্থকরা বলছে যে ব্রাজিল জাপানের সাথে খুব সহজেই ম্যাচটা জিতবে, এবং কেউ কেউ বলছে কিছুটা ছাড় দিয়ে কথা বলছে, হয়তো ব্রাজিলের সাথে জাপানের সাথে এই ম্যাচটি কিছুটা শক্ত প্রতিপক্ষ হিসেবে তারা কিছুটা লড়াই করে এই ম্যাচটা জিততে হবে। আবার পাশাপাশিও কেউ কেউ বলছে যে হয়তো ম্যাচটি কঠিন হবে। পাশাপাশি ব্রাজিলের বিপক্ষ সমর্থকরা কিন্তু এখানে উপস্থিত হয়েছে। আমরা দেখতে পেয়েছি আর্জেন্টাইন সমর্থক এবং অন্যান্য দলের সমর্থকরা এখানে উপস্থিত হয়েছে। এবং কেউ কেউ বলছে যে ব্রাজিলকে জাপান সহজে হারাবে এবং নকআউট পর্ব থেকে ব্রাজিলকে বিদায় করে দেবে, এমনটাই বলছে। এই নানা ধরনের তর্ক বিতর্কের মধ্যে দিয়েই কিন্তু
টিএসসির এই সামনের মাঠের ফুটবল উন্মাদনা আমরা দেখতে পাচ্ছি। সবাই ফুটবল খেলাকেও উপভোগ করছে। 2026-এর এই ফিফা ওয়ার্ল্ড কাপকে উপভোগ করছে। এখানে সমর্থকরা আমরা দেখতে পাচ্ছি ভুবজোলা থেকে শুরু করে নানা ধরনের উৎসব মুখর যে বাদ্যযন্ত্র, সেই যন্ত্র নিয়ে কিন্তু এখানেও খেলাটি উপভোগ করছে। এবং যখনই দেখা যাচ্ছে যে ব্রাজিলের সমর্থকরা, ব্রাজিলের প্লেয়াররা বল নিয়ে গোলপোস্টের দিকে এগিয়ে যাচ্ছে, তখনই কিন্তু এখানের সমর্থকরা কিন্তু লাফিয়ে উল্লাস প্রকাশ করছে। হয়তো এই হলো গোল, এই টাইপের উন্মোদন আমরা দেখতে পাচ্ছি ব্রাজিলের সমর্থকদের মধ্যে। পাশাপাশি কিন্তু তার বিপরীত চিত্রটাও কিন্তু এখানে দেখা যাচ্ছে। বর্তমানে যদি বলি, লোকজনের সংখ্যা কিন্তু একদম শুধু যে মাঠের পরিস্থিতি যে কানায় কানায় ভর্তি তা না, পুরো এরিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির পুরো এরিয়াটাই কিন্তু কানায় কানায় ভর্তি আমরা দেখতে পাচ্ছি। লোকজন এসে সমর্থন দিচ্ছে তার প্রিয় দলকে। তারা চাচ্ছে যে এই আজকেই তারা ব্রাজিল জয় নিয়ে ফিরবে এবং রাউন্ড যে 16তে ব্রাজিল জয় নিয়ে ফিরে এবং 16তে উঠবে, এমনটাই হচ্ছে ব্রাজিল সমর্থকদের আশা। আমরা টিএসসির ময়দান থেকে এই ছিল সর্বশেষ ফিফা 2026-এর বিশ্বকাপের সর্বশেষ। নিশ্চয়ই এই সহকর্মী টিএসসি থেকে জানাচ্ছিলেন বিস্তারিত। এবারে অন্য প্রসঙ্গ। বেশ কয়েকটি সংশোধনী সহ জাতীয় সংসদ আজ অর্থ বিল 2026 পাশ করেছে। এর মধ্যে ব্যক্তি শ্রেণীর করমুক্ত আয়সীমা বাড়িয়ে 4 লাখ টাকা পর্যন্ত করা হয়েছে। এছাড়া ব্যাংক হিসাব খুলতে সিটি কর্পোরেশন এবং পৌর এলাকায় জমি ফ্ল্যাটের বণ্টননামা, দলিল নিবন্ধন এবং নামজারির ক্ষেত্রে টিআইএন বাধ্যতামূলক করার প্রস্তাব প্রত্যাহার করা হয়েছে। কার্যসূচি অনুযায়ী এখন অর্থ বিল হলো সরকার কর্তৃক কর আরোপ, রাজস্ব সংগ্রহ, সরকারি ব্যয় নির্বাহ এবং ঋণ গ্রহণের মতো আর্থিক বিষয়াদি সম্পর্কিত আইন। জাতীয় সংসদে সোমবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এই অর্থ বিল 2026 উত্থাপন করলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে কণ্ঠ ভোটে তা পাশ হয়। অর্থ বিল 2026 অবিলম্বে বিবেচনার প্রস্তাব উত্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। আমি 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট এবং এই সংক্রান্ত বিলসমূহ পাশের জন্য এই মহান জাতীয় সংসদের প্রতি আহ্বান জানাচ্ছি। বাজেট আলোচনার সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া নির্দেশনার পরিপ্রেক্ষিতে অর্থমন্ত্রী জাতীয় বাজেটের কয়েকটি প্রস্তাবে সংশোধনী আনেন। এর মধ্যে আগামী 5 অর্থ বছরের জন্য ব্যক্তি শ্রেণীর করদাতাদের করমুক্ত আয়ের সীমা বেড়েছে। সংশোধিত প্রস্তাব অনুযায়ী 2026-27 ও 2027-28 অর্থ বছরে করমুক্ত আয়ের সীমা 4 লাখ টাকা, 2028-29 ও 2029-30 অর্থ বছরে 4,50,000 টাকা এবং 2030-31 অর্থ বছরের জন্য 5 লাখ টাকা নির্ধারণ হলো। সংসদে অর্থমন্ত্রী জানান, বাজেটে জমির প্রকৃত ও মৌজা মূল্যের পার্থক্য নিরসনে একটি বিশেষ বিধান রাখা হয়েছিল। তবে এটি কালো টাকা বৈধ করার সুযোগ তৈরি করতে পারে এমন সমালোচনার পর অর্থ বিল থেকে পুরো বিধানটি প্রত্যাহার করা হয়েছে। দক্ষ প্রশাসন অর্থ বিলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর কর কমিয়ে 5% করা হয়েছে। কর শনাক্তকরণ নম্বর বা টিআইএন ব্যবহারে বাধ্যবাধকতায় ছাড় দেওয়া হয়েছে অনেক স্থানে। এই বাজেট বাস্তবায়নের সবচেয়ে বড় চ্যালেঞ্জ শুধু অর্থের সংস্থান নয়, বরং প্রাতিষ্ঠানিক সংস্কার, সক্ষমতা বৃদ্ধি এবং বাস্তবায়ন দক্ষতা নিশ্চিত করা হবে। আমি আশা করি দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা ও সমর্থনে আমরা এই বাজেটের লক্ষ্যসমূহ অর্জন করতে সক্ষম হব। বাজেট ঘাটতি মেটাতে পাচার হওয়া টাকা ফিরিয়ে আনার পরামর্শ দিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। 15.5 বছরে বিদেশে লন্ডার করা হয়েছে, পাচার করা হয়েছে। সেই পাচার করা অর্থ কিভাবে ফিরিয়ে আনা হবে, এই বাজেটে তার কোনো গাইডলাইন নাই, কোনো প্রস্তাবনা নাই। ওই পাচারকৃত অর্থের 9 ভাগের 1 ভাগ 26-27 অর্থ বছরে যদি আমরা ফিরিয়ে আনতে পারি, যদি সেই উদ্যোগ নেওয়া হয়, তাহলে আমাদের কোনো বাজেট ঘাটতি থাকবে না।
স্বর্ণ, প্লাটিনাম ও হীরার গহনার উপর ভ্যাট 2500 টাকা এবং রূপার গহনার উপর 100 টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে অর্থ বিলে। সব কালপিটদের কেসে যত বড় দিলশা ড্যানি, দীপ্ত সংবাদ, ঢাকা। বিচারে আওতায় এর আগে জাতীয় সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী বলেন, যে কোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। সেই সঙ্গে নারীর ক্ষমতায়ন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, প্রতিরক্ষায় বিনিয়োগ এবং পুঁজিবাজারকে স্থিতিশীল করা হবে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী। আমার সকল সংসদ সদস্য সহকর্মীবৃন্দকে ধন্যবাদ জানাতে চাই। সোমবার জাতীয় সংসদে 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নেন সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা। আমরা দেখতে পাচ্ছি অতীতে বর্তমানে কোনো বেশ কম হয়নি। আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান বলেন, মানবিক ও অর্থনৈতিক ভিত্তি নির্মাণের রূপকল্প এই বাজেট। দেশের উত্তরাঞ্চল থেকে যে সকল সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, সেটি রাজশাহী হোক অথবা সেটি রংপুর বিভাগ হোক না কেন, প্রত্যেকেরই দুটি বড় কনসার্ন হচ্ছে পানি, পদ্মা, তিস্তা। বিএনপি সরকার যখনই সুযোগ পেয়েছে দেশ পরিচালনার সকল সময় নিশ্চিত করার চেষ্টা করেছে যে আমরা দেশের মানুষের পানি যাতে নিশ্চিত রাখতে পারি, পানির প্রবাহ। এবং সে কারণে মাননীয় স্পিকার, বর্তমান সরকার পদ্মা ব্যারেজ নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে। মাননীয় স্পিকার, জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে ইনশাল্লাহ এই সরকার যে কোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে। তিনি বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠীকে পিছিয়ে রেখে উন্নয়ন সম্ভব নয়। তাই নারী শিক্ষা ও নারীর ক্ষমতায়নে কাজ করার পরিকল্পনা এই বাজেটে নেওয়া হয়েছে। নারীদেরকে অর্থনৈতিকভাবে এম্পাওয়ার্ড করার জন্য আমরা প্রত্যেকটি নারী প্রধান পরিবারের যে নারী প্রধান আছে তাদের হাতে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই। এ সময় বেশ কিছু বিষয়ে ভ্যাট মওকুফের কথা বলেন প্রধানমন্ত্রী। দেশের চিংড়ি চাষের প্রসার এবং রফতানি বৃদ্ধির লক্ষ্যে এই খাতের কতগুলো প্রয়োজনীয় বিষয় আছে, যেমন অ্যাকুয়া ফিড আছে, ফিড অ্যাডিটিভ আছে, তারপরে প্রোবায়োটিক্স আছে, ভিটামিন এবং মিনারেলস আছে। এটার আমদানিতে যে সমুদায় রেগুলেটরি শুল্ক এবং সম্পূরক শুল্ক, এই শুল্কগুলো সম্পূর্ণভাবে ভ্যাট এবং শুল্কগুলো প্রত্যাহার করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি মাননীয় অর্থমন্ত্রীকে। গণতন্ত্রকে শক্তিশালী করা এবং জাতীয় অর্থনীতি পুনরুদ্ধারের অংশ হিসেবে এই বাজেট করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। দেশের ইতিহাসে এবারে কিন্তু প্রথমবারের মতন সরকার বাজেটে 500 কোটি টাকার একটি বাজেট রেখেছে স্টার্টআপ ফান্ডিং এর জন্য। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। বাজেটের ঘাটতি মোকাবেলায় পাচার হওয়া অর্থ ফিরিয়ে এনে তা ব্যবহারের প্রস্তাব দিয়েছেন বিরোধী দলীয় নেতা। দীপ্তি টেলিভিশনের নিয়মিত আয়োজন জনতার কথায় আজ থাকছে এই বিষয়টি। চলতি বছর বাজেটের ঘাটতি মেটাতে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার পরামর্শ দিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা। কিন্তু এ বিষয়ে কি বলছেন সাধারণ মানুষ? আজকের জনতার কথাই শুনবো তাদের কথা। যে টাকা পাচার হয়েছে এই টাকা যদি দেশে ফিরিয়ে আনা যায় সরকারিভাবে, তাহলে এই বাজেটের ঘাটতি পূরণ করা সম্ভব মনে করি আমি সাধারণ মানুষ হিসাবে। পাচার হওয়ার টাকাটা যদি আমাদের দেশে অর্থনৈতিক কাজের সার্বিক দিক থেকেই প্রয়োগ করা হয়, তাহলে অবশ্যই আমাদের দেশের সার্বিক দিক থেকেই উন্নতি হবে। আমার মনে হয় যেহেতু অনেক বছর ধরে পাচার হয়েছে, আদৌ মনে হয় এটা আমার কাছে মনে হয় না সম্ভব আবার এটা ফেরত আনা। ইতিপূর্বে ইতিহাসে দেখি নেই কেউ পাচার করা টাকা ফেরত আনতে পারছে বাংলাদেশের কোনো সরকার। এত পরিমাণ টাকা পাচার করছে, টাকাগুলো যদি ফিরিয়ে আনতে পারে, এগুলো দেখা গেছে আমাদের জন্য একটা গর্ব। ওই অর্থ জীবনে আনাও সম্ভব না, আর বাজেটের ঘাটতি পূরণ করা সম্ভব না। এটা আমরা জনগণ হিসাবে এটা আমাকে যেটা পাও না আমাদের টাকা, এটা আমাদের হক। এটা যদি আইনা যদি আমার দেশের জন্য মঙ্গল করতে পারে, এটার জন্য আমরা একমত। কেন? এটা আমাদের দেশের সম্পদ। আমার ওই অর্থটা বাংলাদেশে ফিরে না, আমার দেশের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে একটা ভালো একটা কাজ করতে হবে। সরকার যাতে এই জিনিসটা সঠিকভাবে আমলে নিয়ে সেই অনুরূপ ব্যবস্থা নিয়ে সেটা আমাদের দেশের সম্পদ দেশে নিয়ে আসে, যাতে আমাদের দেশের যে মূল ইয়াটা আছে, রিজার্ভটা আছে বা টাকা আছে, সেটার যাতে কিছুটা আপনার লিকুইড মানে যাতে কিছু সাশ্রয় হয়।
আধুনিক ও বাসযোগ্য নগরীর অন্যতম প্রধান শর্ত স্বাস্থ্যসম্মত পাবলিক টয়লেট, কিন্তু রাজধানী ঢাকার চিত্র ভিন্ন। প্রয়োজনের অর্ধেক সংখ্যক পাবলিক টয়লেটও নেই এই শহরে। ফলে ফুটপাত, রাস্তা কিংবা অলিগলি পরিণত হয়েছে উন্মুক্ত শৌচাগারে। এতে নষ্ট হচ্ছে নগরের সৌন্দর্য এবং পরিবেশ। হাতিরঝিলের পশ্চিম প্রান্ত থেকে কারওয়ানবাজার রেলগেট পর্যন্ত রাস্তার চিত্র এটি। রাজধানীর অন্যতম ব্যস্ত এই এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত অবিরাম এমন দৃশ্য চোখে পড়ে। রিক্সা ড্রাইভার, তারপরে পথচারীরা এখানেই প্রস্রাব করে। মনে হয় জায়গায় জায়গায় পাবলিক টয়লেট দিলে প্রস্রাব ব্যবস্থা করলে গেলে সব থেকে ভালো হয়। টয়লেট নাই বিধে আমরা যেখানে সেখানে প্রস্রাব করতে হচ্ছে। রাস্তায় আমরা চলার পথে প্রস্রাব করতে হয়, কিন্তু কোনো সময় জায়গা না থাকার কারণে যে কোনো জায়গায় বসতে হয় প্রস্রাব। রাজধানীর অসংখ্য ফুটপাতের চিত্র ঠিক এরকমই। পর্যাপ্ত গণশৌচাগার না থাকায় যেখানে সেখানে মানুষ মূত্রত্যাগ করছেন। এর ফলে নগরীর সৌন্দর্য শুধু নষ্ট হচ্ছে না, পথচারীদের চলাচল হয়ে যাচ্ছে দুর্বিষহ। প্রস্রাবের দুর্গন্ধ অসম্ভব ক্ষতি হয়। এই রাস্তাটা দিয়ে আমি প্রায় যাতায়াত করি, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে রিক্সা দাঁড়াই থাকে এবং পথচারী এখানে ওই যে প্রস্রাব গন্ধ পাওয়া যায়। প্রায় দেখি যে এখানে লোকজন প্রস্রাব করে। ঢাকার 2 সিটির কোনো এলাকাতেই প্রয়োজনীয় সংখ্যক পাবলিক টয়লেট নেই। যেগুলো আছে সেগুলোর মান নিয়ে রয়েছে প্রশ্ন। কোনোটার দরজা ভাঙা, কোনোটাই নেই পানির পর্যাপ্ত ব্যবস্থা। ভেতরে গেলে সৃষ্টি হয় দম বন্ধ হওয়ার অবস্থা। অনেক খোঁজাখুঁজি করার পরে একটা পাবলিক টয়লেট পাওয়া যায়, ঠিক আছে। প্রত্যেকটা মশা যদি একটা পাবলিক টয়লেট হইতো তাহলে আমাদের জন্য ভালো হতো। পরিচ্ছন্নতা নাই, ঠিক আছে, ভালো না, ঠিক আছে। যে এটা পাবলিক টয়লেট, এরকমভাবে পাবলিক টয়লেট আসলে অ্যাকচুয়ালি ঠিক না, ঠিক আছে। দুর্গন্ধ, ময়লা আবর্জনা দেওয়া ভরপুর। এটা সমস্যা, বড় সমস্যা। এনে লাইন ধরে থাকে বাবা, এখানে বাথরুমে যাওয়া জানা দাঁড়ায় থাকে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী ঢাকার 2 সিটির আয়তন 306 বর্গ কিলোমিটার। আধুনিক নগর ব্যবস্থাপনার মানদণ্ড অনুযায়ী এই শহরে পাবলিক টয়লেট প্রয়োজন 1200-র অধিক, অথচ রয়েছে 307টি। এদিকে হাতিরঝিল থেকে কারওয়ানবাজার থেকে বিজয় সরণি, ওইদিকে আগারগাঁও সংসদ ভবন হয়ে পান্থপথ, এই পুরো এলাকা জুড়ে শুধু ফার্মগেটেই এই একটি গণশৌচাগার রয়েছে, যেখানে আধুনিক নগর ব্যবস্থাপনায় প্রতি 500 মিটার পরপর একটি গণশৌচাগার থাকার কথা রয়েছে। আধুনিক নগরে পাবলিক টয়লেটের গুরুত্ব তুলে ধরেন এই নগর পরিকল্পনাবিদ। শহরে এমন অনেক জায়গা আছে, লক্ষ লক্ষ মানুষ এই এলাকায় চলাচল করছে, কোনো পাবলিক টয়লেট নেই। আবার কোথাও কোথাও বাস টার্মিনাল বা কোথাও হয়তো কিছুটা পাবলিক টয়লেট আছে। অথচ পরিকল্পনা মাফিক শহর যদি তৈরি করতাম, আমরা শুধু পাবলিক টয়লেট তৈরি করা না, বিভিন্ন এলাকার বা গুরুত্বপূর্ণ মোড়ে কিন্তু লেখা থাকতো যে কত মিটার দূরত্বে গেলে আপনি একটা পাবলিক টয়লেট পাচ্ছেন। যেহেতু পরিকল্পনা নাই, সরকারেরও চিন্তা নেই, বিভিন্নভাবে বিচ্ছিন্নভাবে কোনো বাস টার্মিনাল বা হয়তো কোনো একটা মাঠের পাশে হয়েছে, কিংবা কোনো একটা প্রাইভেট এন্টারপ্রাইজ তারা হয়তো বেসরকারি উদ্যোগে প্রজেক্টের আন্ডারে করেছে। কিন্তু পরিকল্পনা মাফিক ওয়ার্ডের কত মিটার দূরত্বে থাকবে, কারা কারা অ্যাক্সেসিবল হবে, এটাকে মানে আমাদের তার লোকেশনটাকে স্পেসিফাই করা, এই যে নগর পরিকল্পনার ধারণা, এইটা পাবলিক টয়লেট নিয়ে আমরা সেভাবে দেখি না। পাবলিক টয়লেট ব্যবস্থাপনার বিষয়ে ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে কেউ কথা বলতে রাজি হয়নি। আলোয়ান খান, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশের জনগণকে সুস্থ রাখতে নিরাপদ খাদ্য উৎপাদনের বিকল্প নেই। এই জন্য কৃষিতে গবেষণা যেমন জরুরি, তেমনি আধুনিকায়নে গুরুত্ব দিতে হবে। সোমবার রাজধানীতে এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ অ্যাবের সেমিনারে এসব কথাই উঠে এসেছে। বক্তারা কৃষি খাতে সরকারের দীর্ঘমেয়াদী লক্ষ্য বাস্তবায়নে আরও বেশি বিনিয়োগ ও পর্যাপ্ত বাজেট বরাদ্দের উপর গুরুত্ব আরোপ করেছেন। কৃষি নির্ভর বাংলাদেশে বরাবরই অবহেলিত কৃষকরা। একদিকে তারা উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পান না, অন্যদিকে বাজার ব্যবস্থাপনায় দুর্বলতার কারণে ভোক্তারাও বঞ্চিত। পাশাপাশি নিরাপদ খাদ্য উৎপাদন নিয়ে এখনও সচেতনতার অভাব রয়ে গেছে। এমন বাস্তবতার চিত্র উঠে আসে এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ অ্যাবের সেমিনারে। সোমবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে এই অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে অংশ নেন দীপ্ত টিভির বার্তা প্রধান। তিনি বলেন, মানুষ যেন নিরাপদ খাদ্য গ্রহণ করতে পারে সেটি নিশ্চিত করা জরুরি। খাবারটা নিরাপদ হওয়া দরকার। সেই নিরাপদ খাদ্য আমরা কতটা নিশ্চিত করতে পারছি, সেই বাজেটে কি সেটা নিশ্চয়তা আছে? কৃষককে নিরাপদ খাদ্য উৎপাদন করছে? আমাদের মাটি কতটা নিরাপদ? সেখানে কি হেভি মেটাল নাই? আমাদের মৎস্য, সেখানে কি হেভি মেটাল নাই? নিরাপদ খাদ্য
উৎপাদনে কৃষককে আমরা কতটা প্রণোদনা দিতে পারছি বা আদৌ দিতে পারছি কিনা সেদিকে আমাদের নজর দেওয়া দরকার। অপ্রয়োজনীয় কৃষিপণ্য আমদানি বন্ধের আহ্বান জানান অ্যাবের আহ্বায়ক। কৃষককে একটু মাঠমুখী করার যে ব্যবস্থাটা, এটা সরকারের একটা অগ্রাধিকার খাত হিসেবে নিতে হবে এবং অপ্রয়োজনীয় খাদ্যপণ্য আমদানি, বিশেষ করে বিদেশি ফল এবং আমাদের যে নিত্য প্রয়োজনীয় কতগুলো কৃষি পণ্য, বিশেষ করে পেঁয়াজ, রসুন, আদা। প্রধান অতিথির বক্তব্যে পেঁয়াজ, আদা ও রসুন দীর্ঘদিন সংরক্ষণে উন্নত দেশগুলোর প্রযুক্তি ব্যবহারের পরামর্শ দেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। আলু ছাড়া আর অন্যান্য সবজি বা ফলমূল এটা করা যায় কিনা, চীন অনেক ডেভেলপ করছে, অনেক দিক থেকে এগিয়ে যাচ্ছে, পৃথিবীর অন্যান্য দেশ জার্মান সেখানে এটার কতটুকু অগ্রগতি হয়েছে বা না হয়েছে সেটা আমাদেরকে চিন্তা ভাবনা করে, যেটা সিজনে বাড়তি হয়ে যায়, ওয়েস্ট হয়, সেটা ওয়েস্ট না হয়ে মানে সংরক্ষণ করা যায় কিনা, প্রিজার্ভেশনের যথার্থ টেকনোলজিক্যাল সাপোর্টগুলো আছে কিনা সেটা আমাদের নিশ্চিত করে দ্রুত এই কাজগুলো করা দরকার। অনুষ্ঠানে কৃষি সচিব সহ অন্যান্য বক্তারা রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে জৈব সারের উপর গুরুত্ব আরোপ করেন। আমরা যদি কৃষির উৎপাদনশীলতা। আলোয়ান খান, দীপ্ত টিভি, ঢাকা। 21শে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী মুস্তফা মনোয়ার মারা গেছেন। সোমবার সকালে রাজধানীর একটি হাসপাতালে 90 বছর বয়সে তাঁর জীবন অবসান হয়। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। বাংলাদেশের পাপেটম্যান হিসেবে খ্যাত শিল্পী মুস্তফা মনোয়ার দীর্ঘদিন ধরেই নানা রোগে ভুগছিলেন। মঙ্গলবার সকাল 9টায় বিটিভিতে তাঁর প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বেলা 11টায় শহীদ মিনারে মরদেহ রাখা হবে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য। বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে দ্বিতীয় নামাজে জানাজা শেষে তাঁর মরদেহ শ্রদ্ধা নিবেদনের জন্য নেওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে। এরপর বনানী কবরস্থানে দাফন করার কথা রয়েছে। ক্যানভাস, বইয়ের প্রচ্ছদ, পুতুল নাচ কিংবা টেলিভিশনের পর্দা, যেখানেই হাত দিয়েছেন সেখানেই সৃজনশীলতার নতুন দিগন্ত উন্মোচন করেছিলেন বরেণ্য শিল্পী মুস্তফা মনোয়ার। 1952 সালে ক্লাস 9-এ পড়ার সময় ভাষা আন্দোলনের জন্য কার্টুন এঁকে মাসখানেক জেলেও ছিলেন তিনি। ভূমিকা রেখেছেন মহান মুক্তিযুদ্ধেও। পারুল, বাউল, ষাঁড়, রাখাল কিংবা মিনা, জনপ্রিয় এসব কার্টুন চরিত্র তৈরি করে 90 দশক জুড়ে শিশুদের শৈশবকে রঙিন করে তুলেছিলেন মুস্তফা মনোয়ার। মনের মধ্যে শিল্পাচার্য জয়নুল আবেদিনের হাত ধরে যাত্রা শুরু ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায়। এরপর দীর্ঘ 6 দশকের বেশি সময় চিত্রকলা, গ্রাফিক ডিজাইন, বইয়ের প্রচ্ছদ ও অলঙ্করণের মাধ্যমে বাংলাদেশের শিল্পাঙ্গনে রেখে গেছেন অনন্য স্বাক্ষর। যুক্ত ছিলেন বাংলাদেশ টেলিভিশনের নতুন কুড়ি এবং শিশুতোষ অনুষ্ঠান সিসিমপুরের সঙ্গে। মুস্তাফা মনোয়ারের উপস্থাপনা, পাপেট এবং চিত্রকর্ম হয়ে উঠেছিল একটি প্রজন্মের শৈশবের অবিচ্ছেদ্য অংশ। বাংলার শত বছরের লোক ঐতিহ্য পুতুল নাচকে আধুনিক টেলিভিশনের পর্দায় নতুন রূপ দিয়েছিলেন মুস্তাফা মনোয়ার। ভাষা আন্দোলনের চেতনা এবং মুক্তিযুদ্ধের আদর্শকে শিল্পের মাধ্যমে তুলে ধরেছেন তিনি। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কার্যক্রমে সম্পৃক্ত থাকার পাশাপাশি মুক্তিযুদ্ধের সময় শিল্পকে তিনি ব্যবহার করেছেন প্রতিরোধের ভাষা হিসেবে। শিল্প ও সংস্কৃতিতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ মুস্তাফা মনোয়ার অর্জন করেন 21শে পদক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার সহ দেশ বিদেশের অনেক সম্মাননা। মুস্তফা মনোয়ার চলে গেছেন, কিন্তু রেখে গেছেন এমন এক উত্তরাধিকার যা বাংলাদেশের শিল্প, সাহিত্য ও শিশুতোষ সংস্কৃতির ইতিহাসে বহুকাল বেঁচে থাকবে। পারুল, বাউল, মিনা কিংবা ইকরিমিকরির হাসির আড়ালেই আগামী প্রজন্ম খুঁজে পাবে এই মহান শিল্পীর অমলিন সৃষ্টিকে। সাইফুর রহমান শিশির, দীপ্ত, বার্তাকক্ষ। কুমিল্লার সদর উপজেলার কালীর বাজার ইউনাইটেড পাবলিক স্কুলের খেলার মাঠে বসানো হয়েছে বাজার। এতে ভোগান্তিতে পড়তে হচ্ছে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের। স্কুল চলাকালীন বাজারের কারণে শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে। এটি একটি স্কুলের মাঠ, অথচ বসেছে বাজার। এতে শিক্ষার্থীরা শুধু খেলার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে তাই নয়, শব্দ দূষণে ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম। কুমিল্লার কালীরবাজার ইউনাইটেড পাবলিক স্কুলের মাঠের চিত্র এটি। ইজারার মাধ্যমে খোদ প্রশাসনের পক্ষ থেকে বসানো হয় বাজার।
প্রতিদিন সকাল 9:45 থেকে বিকেল 4:20 পর্যন্ত চলে স্কুলের ক্লাস। আর সপ্তাহের শনি ও মঙ্গলবার বিদ্যালয়ের খেলার মাঠে বসে বাজার। এতে শব্দ দূষণ সহ নানা বিড়ম্বনায় পড়তে হচ্ছে শিক্ষার্থীদের। বাজারে যে ময়লা আবর্জনাগুলো ফেলাই যায়, ধরেন মাছের পানি বা বিভিন্ন ধরনের পচা শাকসবজি, ওইগুলোর কারণে দুর্গন্ধের কারণে আমরা ক্লাস করতে পারতেছি। যে অসুবিধাগুলো হতেছে এই বাজারের জন্য, এগুলা মানে আমাদের পড়ার মধ্যে অনেক বিঘ্ন ঘটাইতেছে এই বাজারের শব্দগুলা। আসলে বাজারের কারণে সব জায়গাতে স্কুল প্রতিষ্ঠানের স্বাভাবিক খারাপের দিকে যাচ্ছে। ক্লাস নিতেও অসুবিধায় পড়তে হয় শিক্ষকদের। এছাড়া বাজারের ময়লা আবর্জনার দুর্গন্ধে নষ্ট হচ্ছে বিদ্যালয়ের পরিবেশ। যখন এই বাজার হচ্ছে তখন আমাদের স্টুডেন্টদের পড়াশোনায় একটা বিঘ্ন ঘটতেছে। সরকারি হস্তক্ষেপে এই বিদ্যালয়ের একটি নিজস্ব বাউন্ডারি হয়, শিক্ষার্থীদের একটা সুশৃঙ্খল পরিবেশ তৈরি হয়। বাজারের কারণে আমরা বিদ্যালয়ে অ্যাসেম্বলি যখন করাই, অ্যাসেম্বলিতে আমাদের একটু সমস্যা হয়, বা খেলাধুলাতে ছেলেমেয়েরা স্বাভাবিক চলাফেরাতে একটু সমস্যা হয়। স্কুলটির ব্যবস্থাপনা কমিটির সভাপতি জানান, মাঠটি ইজারা দিয়ে বাজার বসানো হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দ্রুত মাঠটি শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করার চেষ্টা চলছে। কালীরবাজারের আধুনিকায়নের ব্যাপারে যে পরিকল্পনা আমাদের মন্ত্রী মহোদয় এবং স্থানীয় সংসদের রয়েছে, সেই পরিকল্পনা অনুযায়ী আমরা কিন্তু যদি আগাইতে পারি, বাস্তবায়ন করতে পারি, তাহলে স্কুলের মাঠে আর বাজার থাকবে না ইনশাল্লাহ। স্কুল মাঠে বাজারের বিষয়টা তো ইজারার অন্তর্ভুক্ত না, তো সেটি আমরা দেখব। আসলে যেহেতু আমাদের নজরে আপনারা এনেছেন, আমরা বিষয়টি দেখব গুরুত্ব সহকারে। বিদ্যালয়ের মাঠটি শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করার দাবি স্থানীয়দেরও। আফরিদ হাসান, দীপ্ত, বার্তা কক্ষ। আন্তর্জাতিক প্রসঙ্গ। জার্মানির উত্তরাঞ্চলীয় স্টেট শহরে গোলাগুলির ঘটনায় অন্তত 5 জন নিহত হয়েছেন। এই ঘটনায় পুলিশ 2 জন সন্দেহভাজনকে আটকও করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বার্তায় পুলিশ সাধারণ মানুষকে ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। তবে আপাতত আর কোনো বিপদের শঙ্কা নেই বলেও আশ্বস্ত করেছে শহরটির প্রশাসন। তবে ঠিক কী কারণে এই হামলার ঘটনা ঘটেছে তা এখন পর্যন্ত পরিষ্কার নয়। স্টেট শহরটি হামবুর্গের পশ্চিমে অবস্থিত। বিশ্বের বিভিন্ন অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানায় উদ্বেগ এবং আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ভূমিকম্প নিয়ে সতর্কবার্তা দিচ্ছেন বিশেষজ্ঞরাও। তাই সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগছে, বিশ্বজুড়ে কেন ঘন ঘন এই ভূমিকম্প? বার্তা কক্ষ থেকে এই বিষয়টি তুলে ধরেছেন সহকর্মী ইশরাত সুমা। একের পর এক শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠছে পৃথিবীর বিভিন্ন প্রান্ত। ভেনেজুয়েলার শতাব্দীর ভয়াবহ জোড়া ভূমিকম্পের পর জাপান, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া, পাকিস্তান এবং সর্বশেষ আফগানিস্তানেও শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে। বিশ্বের বিভিন্ন অঞ্চলে পরপর ভূমিকম্পের আঘাতে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে তীব্র উদ্বেগ ও আতঙ্ক। ভূমিকম্প সবথেকে প্রাণঘাতী ও ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয়, যা মুহূর্তের মধ্যে বদলে দিতে পারে ভূদৃশ্য, অর্থনীতি ও মানুষের জীবন। প্রাকৃতিক এই বিপর্যয়ের মুখোমুখি দাঁড়িয়ে সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগছে, বিশ্বজুড়ে কেন ঘন ঘন এই ভূমিকম্প? ভূমিকম্প ঘটে মূলত টেকটনিক প্লেটের নড়াচড়া, আগ্নেয়গিরির ভেতরে ম্যাগমার সঞ্চালন, গভীর পানির চাপের পরিবর্তন সহ নানা প্রাকৃতিক কারণে। বিশেষজ্ঞদের মতে পৃথিবীর ভূত্বক কয়েকটি টেকটনিক প্লেটের সমন্বয়ে গঠিত। সাধারণত যখন দুটি টেকটনিক প্লেটের সংঘর্ষ ঘটে তখন প্রচণ্ড শক্তির সৃষ্টি হয়, আর এসব প্লেটের চলাচলের ফলে দীর্ঘদিন ধরে এই শক্তি জমতে থাকে। এই সঞ্চিত শক্তি হঠাৎ মুক্ত হওয়ার কারণে ভূপৃষ্ঠে ভূমিকম্পর সৃষ্টি করে। এছাড়া ভূগর্ভে ম্যাগমার প্রচণ্ড চাপ বৃদ্ধি পেলে বা হঠাৎ কোনো সক্রিয় আগ্নেয়গিরির বিস্ফোরণ ঘটলে চারপাশের বিস্তীর্ণ এলাকা তীব্রভাবে কেঁপে উঠতে পারে। এছাড়া ভূগর্ভস্থ পানির স্তর ক্রমান্বয়ে নিচের দিকে নেমে যাওয়ায় ঘন ঘন ভূমিকম্প পরিলক্ষিত হচ্ছে বিশ্বজুড়ে। এরই মধ্যে বিশেষজ্ঞরা হুঁশিয়ারি দিয়েছেন, মরু অঞ্চল বাদে যেসব এলাকায় পানি সহজেই পাওয়া যেত সেসব অঞ্চলেও পানির তীব্র সংকট দেখা দিয়েছে। দ্রুত নিচে নামছে পানির স্তর। এখন প্রশ্ন উঠেছে, আসলেই কতটুকু বেড়েছে ভূমিকম্প? বিজ্ঞানীরা বলছেন, বর্তমানে পৃথিবী জুড়ে অনেক বেশি সিসমিক যন্ত্র বসানো হয়েছে এবং সেগুলো আগের চেয়ে অনেক বেশি সংবেদনশীল। ফলে ছোট ছোট কম্পনও এখন সহজে ধরা পড়ছে, যা আগে রেকর্ডই হতো না। আর আধুনিক যোগাযোগ ব্যবস্থার উন্নতির কারণে ভূমিকম্পের খবর দ্রুত সারা বিশ্বে পৌঁছে যাচ্ছে। ফলে অনেকের মনে হতে পারে ভূমিকম্পের সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়েছে। সব মিলিয়ে বলা যায়, ভূমিকম্পের সংখ্যা কখনো বাড়ে কখনো কমে। এটি পৃথিবীর স্বাভাবিক বৈশিষ্ট্য।
ভূমিকম্প এমন একটি দুর্যোগ যার কোনো মৌসুম নেই, পূর্বাভাস নেই এবং প্রস্তুতির সময়ও নেই। জলবায়ু পরিবর্তনের প্রভাব ধীরে ধীরে দৃশ্যমান হয়, কিন্তু ভূমিকম্প কয়েক মিনিটের মধ্যে কয়েক দশকের উন্নয়ন ধ্বংস করে দিতে পারে। তবে বিশেষজ্ঞরা বলছেন ভূমিকম্পকে ভয় নয়, সচেতন থাকা জরুরি এবং পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি নিয়ম মেনে ভবন তৈরি সহ যে কোনো দুর্যোগ মোকাবেলার প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে রাখা উচিত। দর্শক, এই খবরের সঙ্গেই দীপ্ত সংবাদে শেষ করছি। দীপ্ত সংবাদ শেষ করার আগে প্রধান খবরের শিরোনাম আপনাদের জানাবো আরেকবার। বিশ্বকাপে নকআউটে জার্মানি প্যারাগুয়ে ম্যাচ রাতে এশিয়ার পাওয়ার হাউস জাপানের বিপক্ষে এই মুহূর্তে লড়ছে ব্রাজিল। হলুদ উন্মাদনা ছুঁয়ে গেছে দেশেও। আমরা চাচ্ছি এবার এক্সামিশনটা আমাদের আল্লাহ কবুল করে নেক। ইনশাআল্লাহ আমরা কাপ ইনশাআল্লাহ নিতে যাচ্ছি। সর্বোচ্চ আশাবাদী আজকে ব্রাজিল জিতবে এবং আমরা রাউন্ড অফ 16 আমরা খেলব। সংশোধনী সহ জাতীয় সংসদে অর্থ বিল 2026 পাস। ব্যক্তি শ্রেণীর করমুক্ত আয়সীমা বেড়ে 4 লাখ টাকা। জমি ফ্ল্যাটের নামজারিতে লাগবে না টিআইএন। আমি 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট এবং এই সংক্রান্ত বিলসমূহ পাশের জন্য এই মহান জাতীয় সংসদের প্রতি আহ্বান জানাচ্ছি। পাবলিক টয়লেটের অভাবে বিব্রত ঢাকাবাসী। প্রতিনিয়তই উন্মুক্ত স্থানেই চলে মলমূত্র ত্যাগ। নজরদারির অভাবে সচলগুলোর অবস্থাও চরম অস্বাস্থ্যকর। এই রাস্তাটা দিয়ে আমি প্রায় যাতায়াত করি, প্রায় দেখি যে এখানে লোকজন প্রস্রাব করে। চলে গেলেন 21 পদকপ্রাপ্ত বরেণ্য শিল্পী মুস্তফা মনোয়ার। পাপেট ম্যানের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক। আগামীকাল শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন। আবর্জনা ও দুর্গন্ধকে সঙ্গী করেই পাঠদান চলে কুমিল্লার কালীর বাজার ইউনাইটেড পাবলিক স্কুলে। মাঠ দখল করে বসেছে বাজার, সদুত্তর নেই কারো। পচা শাকসবজি ওইগুলোর কারণে, দুর্গন্ধের কারণে আমরা ক্লাস করতে পারতেছি। বাজার হচ্ছে তখন আমাদের স্টুডেন্টদের পড়াশোনায় একটা বিঘ্ন ঘটতেছে। জার্মানির উত্তরাঞ্চলীয় স্টেট শহরে ভয়াবহ গোলাগুলি, নিহত অন্তত 5 জন। আটক 2 সন্দেহভাজন। সতর্ক থেকে জনগণকে চলার পরামর্শ পুলিশের। আর দর্শক, এই ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে। আরও তথ্য বিনোদনের জন্য আপনি যুক্ত থাকতে পারেন দীপ্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। শুভরাত্রি।